আপনি বিজেপির দেওয়া 7 জন সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে গলা জড়িয়ে পোস্ট করছেন, এটা দেখিয়ে দিতে হবে না কাউকে। আপনি বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে কোলাকুলি করেন, এটা কাউকে দেখিয়ে দিতে হবে না। আপনি বিধানসভায় একটা কথা বলেন আর ভাঙড়ে এসে আরেক কথা বলেন। একটু বসে পড়ুন ভাই, সবাই বসে পড়ুন। সাইনি আসছে তো, আমি অনুরোধ করবো যারা ওদিকেও দাঁড়িয়ে আছে, আমাদের সভাটা চলবে, এত সুন্দর পরিবেশ। আমি আমার সত্যিকারে যদি আপনার তৃণমূল কংগ্রেসের কর্মী হন, দাঁড়িয়ে না থেকে প্লিজ একটু বসে পড়ুন। আর 20টা দিন আমার অনুরোধ, আমি আপনাদের কাছে বলছি, 20টা দিন একটু খেটে নিন। এই ভাঙড় থেকে আইএসএফ এর মতো ভণ্ডদের উৎখাত আমরা করব, কেউ আটকাতে পারবে না এখানে। আমি অনুরোধ করছি, প্রতিদিন আজকে আমরা লক্ষ্য করছি সারা বাংলা জুড়ে যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তে শরীফ আইএসএফ এর নেতারা বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে প্রতিদিন চক্রান্ত ষড়যন্ত্র করছে। কারণ ওদের দোষত্ব ছেড়ে গেছে, ওদের পীড়িতের বন্ধু চলে গেছে। আপনারা জানেন, যাদের সঙ্গে পীড়িত করেছিল বিধানসভা নির্বাচনে, সেই সিপিএম কে অলরেডি তাড়িয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। এরা হচ্ছে নেমো খারাম, যার খায় তার পেটে লাথি মারে। কি ঠিক বলছি তো নাকি? আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ওদের মতো এই মনিরুল ভাই বক্তব্য রাখার সময় বলছিল কি একজন ওদের সম্পাদক আছে। আমি বলছি, ওই কুকুরটাকে গুরুত্ব দাও কেন? কেন গুরুত্ব দেওয়া দরকার? ওই কুকুরটাকে গুরুত্ব দেওয়া দরকার নেই। ও তো প্রতিদিন ভেবু করে, ও যেখানে যায় ভেবু করে। ওর কোনো নাম ধরা দরকার নেই, ওর কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই। ওটা পাগলা হয়ে গেছে, এরা হতাশাগ্রস্ত। তারা হলে এই ধরনের কথা বলে না। আমি আপনাদের কাছে বলি, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজ গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। আজ শান্তির দূত হিসেবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মকাণ্ড আজকে শুরু করেছেন, এটা আমাদের কাছে গর্ব। আমি আজকের সোনপুরে যারা আছেন, আমাদের নেতা কর্মীরা যারা এসেছেন, একবার আইএসএফ এর নেতা কর্মীকে জিজ্ঞাসা করুন, যারা আজ আমাদের বিরোধিতা করছেন। অনেকে আমার বয়স্ক অনেক পিতৃতুল্য মানুষ আছে, আমরা জানি তারা হয়তো আমাদের তৃণমূল কংগ্রেসে একটা সময় ছিলেন, এখন আইএসএফ 21 সালে ঢুকে গেছেন, হয়তো বেরোতে পারছেন না। আমার সেই পিতৃতুল্য মানুষের কাছে আবেদন, আপনারা বলুন, স্বাধীনতার পরে এই বাংলাতে কখনো কংগ্রেসের সরকার, কখন যুক্তফ্রন্টের সরকার, কখনো বামফ্রন্টের সরকার তৈরি হয়েছে? আপনি বলুন যে বাংলার যে 10 কোটি মানুষ, তার 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন কোন সরকার দিয়েছে? কোন সরকার দিতে পারেনি। যদি দিয়ে থাকে, একমাত্র আমাদের নেত্রী, আপনার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, অন্য কেউ দিতে পারেনি। আমি যারা বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলি, বলুন, বাংলায় 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি 82 লক্ষ মানুষকে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড। আজ সেই স্বাস্থ্যসাথী কার্ডের বলে আজ তারা নার্সিং হোমে কিংবা হসপিটালে চিকিৎসা করতে পারে। স্বাধীনতার পর কোন সরকার করতে পারেনি। আজ বাংলা 10 কোটি মানুষের মধ্যে 5 কোটি মহিলা, তার মধ্যে 2 কোটি 12 লক্ষ মহিলাকে আজকে লক্ষ্মীর ভান্ডারে কারো 1000 টাকা, কারো 1200 টাকা যদি কেউ দিয়ে থাকেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম নরেন্দ্র মোদী নয়। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। বলুন, বুকে হাত দিয়ে বলুন, বিরোধিতা করছেন, আমাদের আপত্তি নেই। আজ 1 কোটি 41 লক্ষ বাচ্চা মেয়েকে সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? আজকের বাংলার 77 লক্ষ বাচ্চা মেয়েকে কন্যাশ্রীর টাকা 25,000 করে টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজ আমরা যারা কৃষক, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 10,000 করে টাকা দিয়ে একর প্রতি কৃষকের সাহায্য করছেন,
তখন কেন্দ্রের বিজেপি সরকার সেই কৃষকদের সার কীটনাশক বিভিন্ন ভাবে তাদের দাম বাড়াচ্ছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডারে 1000 করে টাকা দিচ্ছে, তখন কেন্দ্রের বিজেপি সরকার আধার কার্ডের লিঙ্ক করার জন্য 1000 করে টাকা গরিব মানুষের পকেট কেটে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে, তখন কেন্দ্রের বিজেপি সরকার 50 টাকা সরষের তেলটা 180 টাকা দিয়ে আমাদের কিনতে হয়, 40 টাকা রসুনটা আজকে 300-400 টাকা দিয়ে কিনতে হয়, 50 টাকার পেট্রোলটা 100 টাকা দিয়ে কিনতে হয়, 50 টাকার ডিজেলটা, 60 টাকার পেট্রোলটা 110 টাকা দিয়ে কিনতে হয়, 400 টাকার গ্যাস আজকে 900,000 টাকা দিয়ে কিনতে হয়। ভাবতে অবাক লাগে। আপনি হিরে কিনতে যাবেন 3% জিএসটি, আর আপনি কাপড় কিনতে যাবেন আপনার 18% জিএসটি। ভাবতে পারেন? আপনি একটু বাইরে বেড়াতে যাবেন, হোটেলে খাবেন, 18% জিএসটি। আর আপনার ছেলে মেয়েদের বই কিনতে যাবেন, যেখানে হীরের ক্ষেত্রে সোনার ক্ষেত্রে 3% জিএসটি, আর আপনার ছেলে মেয়ের বই পেন্সিল কিনবেন, সেখানে 18% জিএসটি আপনাদেরকে দিতে হবে। এটাই কেন্দ্রের বিজেপি সরকার। লক্ষ্য একটাই, দিল্লির গদি থেকে এই অপদার্থ বিজেপি সরকারটাকে টেনে হিস্ট্রে দাবিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে। আমি তাই আপনাদের বলি, আমি আইএসএফ এর যদি কোনো বন্ধু আমার সভাটা শুনে থাকে, একটু একটা কথা শুনে নিন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 1 সপ্তাহ আগে রাজস্থানে বা গুজরাটে একটা সভায় তিনি বক্তব্য রেখেছেন যে এবারে যদি ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, মানে কংগ্রেসের নেতৃত্বে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে ভারতবর্ষের যারা হিন্দু মা বোনেরা আছে তাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। আমি একটু অবাক হয়ে যাচ্ছি। এটা কোন সংস্কৃতি, কোন কালচার? ভারতবর্ষ 76 বছর স্বাধীন হয়েছে। এই আসতে কি হচ্ছে এখানে? 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 66 বছর ধরে কংগ্রেস এবং জনতা দল সরকার চালিয়েছে। কই 66 বছরে তো কোনো মায়ের মঙ্গলসূত্র যায়নি। দ্বিতীয় তিনি বলেছেন, একজন দেশের প্রধানমন্ত্রী, আমাদের লজ্জা লাগে যে যদি নাকি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, ভারতবর্ষের যারা হিন্দু মানুষ আছে তাদের সম্পদগুলো নাকি মুসলমানদের মধ্যে সব বিলি করে দেবে। ছি, এত ঘৃণা, এত লজ্জা শরম নেই এই দেশের অপদার্থ প্রধানমন্ত্রী। আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয় তিনি কি বলেছেন? দ্বিতীয় তিনি বলেছেন যে যারা শুধু বাচ্চা পয়দা করে, তার মানে মুসলমানরা বাচ্চা পয়দা করে, তাদেরকেই জমি বাটোয়ারা করে দেবে। আমি বলতে চাই, নরেন্দ্র মোদী, তোমার পরিবারে তুমি কত নম্বর সদস্য? তোমার বাবার কত নম্বর ছেলে? তুমি তো 6 নম্বর ছেলে। তুমি কোন হিসেবে মুসলমানদের বাচ্চা পয়দা করার মেশিন বলো? লজ্জা থাকা উচিত, ধিক্কার জানানো উচিত, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে ওঠা উচিত। আমরা ধিক্কার জানাই নরেন্দ্র মোদীর মতো নেতাকে, যিনি গোটা একজন দেশের প্রধানমন্ত্রী, যিনি সারা ভারতবর্ষে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়। আমরা তাকে ধিক্কার জানাই। আর সেই বিজেপির যে পাটুকারিতা করছে, চাটুকারিতা করে এই আইএসএফ এর যারা নেতা, তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কি আমার ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি তো? এই আওয়াজটা তো বাজারের বাইরে যাচ্ছে, একটু সবাই মিলে 2 হাত তুলে বলতে হবে, আমরা তৈরি, আমরা লড়াই এদিকে তৈরি। এই লড়াইটা আমাদের করতে হবে। একটা দেশের প্রধানমন্ত্রী দেখুন, গত কদিন আগে এসে সন্দেশখালী নিয়ে কি ঘটনাটা ঘটালো। সমস্ত মিডিয়াগুলো কিনে নিল 2 মাস ধরে। যেহেতু সন্দেশখালীতে যাকে অপরাধী বলা হচ্ছে তার নাম হচ্ছে শাহজাহান শেখ, হাইলাইট করতে হবে। সমস্ত মিডিয়াগুলোকে লাগিয়ে দেওয়া হলো। উত্তম সর্দার, শিবু হাজরা, 3 জন, তার বিরুদ্ধে বিভিন্ন প্রচার করা হলো। বললো রাত 10টার পরে নাকি মা বোনেদের নিয়ে পিঠে বানায়। বাপরে বাপ, আমরা তো জীবনে কোনোদিন জানি না যে কোনো রাত 10টার পরে
মা বোনেদের পিঠে বানায়। কে বলছেন? যিনি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি। রেখা পাত্র না কি নাম? আবার অন্যদিকে সন্দেশখালী জুড়ে যে সমস্ত অরাজকতা, বিশৃঙ্খলা, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, 2 মাস ধরে কিছু পেড মিডিয়া, দালাল মিডিয়া যারা বিজেপির দালালি করেন, কেন্দ্রের দালালি করেন, আমরা ধিক্কার জানাই তাদেরকে। নগ্নভাবে প্রচার করা হয়েছে, নগ্নভাবে। আবার দেখলাম একদিন হঠাৎ করে রোবট নামানো হলো। এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো গুলো গাড়ি থেকে নামতে শুরু করলো। আমি আপনাদের বলি, এটা আমাদের গ্রামের লোকেরা জানে না। এনএসজি কোথায় নামানো হয়? ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে যখন জঙ্গিদের সঙ্গে কোনো লড়াই হয়, যখন সারা ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান বা চীনের বা অন্য কোনো দেশের যুদ্ধ হয়, তখন এই কমান্ডোদের নামানো হয়। শুধু কমান্ডোদের নামানো নয়, হঠাৎ করে দেখলাম রোবট নামানো হলো। রোবট বললো আরডিএস আছে, বিস্ফোরণ আছে। এটা করেছে কেন জানেন? সারা ভারতবর্ষের মানুষের টেলিভিশনের দিকে নজর রাখাতে হবে, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে হবে। এত ঘটনার পর গত কদিন আগে আপনারা দেখেছেন যে যেভাবে একটা ঘটনা প্রকাশ হয়েছে, ওখানকার যে মন্ডল সভাপতি সে বলছে এখানে কোনো মায়ের রেপ হয়নি। আমি বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, ভাঙড়ের কোনো মানুষ বলছে না। বলছে কে? বিজেপির যে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছে রেপের ঘটনা আমরা সাজিয়েছি, আর রেখা পাত্রকে 2000 টাকা দিয়েছি, 2000 টাকা দিয়ে তাকে রেপ কেস করানোর চেষ্টা করেছি। সেই হলো বিজেপির প্রার্থী। আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাই। তাই তো সকালে উঠে যখন ফেসবুক খুলি, ফেসবুকেই দেখি যে রেখা ফার্নিচার 2000 টাকা, খুব আনন্দ, খুব আরাম। বাহ, এ কি হচ্ছে? এটা লজ্জা থাকা উচিত বিজেপি। আমরা ধিক্কার জানাই। এই গঙ্গাধর কাল কি বললেন? বললো শুভেন্দু অধিকারী অনেক কষ্ট করেছে, ওখান থেকে মেশিন পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে, মোবাইল পাঠিয়েছে, অনেক কিছু করেছে। না সরি, মেশিন নাই, মোবাইল আর টাকা পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই যে চক্রান্ত, আমি আমার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে সেই লড়াইটা আমাদের করতে হবে। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 23 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোজের হাটে আসবেন। এই ভোজের হাটের সভা হবে ঐতিহাসিক সভা। 80,000 মানুষকে জমায়েত করার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে। কি পারা যাবে তো ছেলেরা? 80,000 একটা নয়, বেলা 2টোর মধ্যে আমাদের জমায়েত করতে হবে। ভাঙড়ের ওই 4 পয়সার খুদেদের দেখিয়ে দেব তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কত আর আমাদের ছেলেদের ক্ষমতা কত। এটা আমরা প্রমাণ করে দেব আগামী 23 তারিখে। আর আমি আপনাদের বলে যাই, ওরা যতই চক্রান্ত করুক, যে কটা দিন বেঁচে আছি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের পাশে থাকবো, এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। যতদিন না পর্যন্ত, আরে আপনাদেরও একটু বোধহয় একটু বুদ্ধি শুদ্ধি কম আছে। আরে একটা হুজুর সে ফুরফুরা থাকবে, সেখানে একটু হাত পেতে মোছাফা করে টাকা নেবে, তারা কেন ভাঙড়ে এত কষ্ট করে আপনারা নিয়ে আসছেন বলুন তো? কোথায় মিটিং করছে, মিছিল করছে, কোথায় কারোর সঙ্গে হাত নাড়াচ্ছে, একটুখানি আমি বলছি একটু রহম করুন, একটু রহম করুন করে অন্তত এই লোকসভা নির্বাচনে হুজুরকে অন্তত বাড়ি যাওয়ার জন্য টিকিটটা পাকা করে দিন। এটা আমি ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ করবো। কি টিকিটটা পাকা করা যাবে তো? জোরে বলতে হবে, পাকা করা যাবে? হুজুরের টিকিট পাকা করা যাবে? 50,000 ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাবে। সেই লড়াইটা আমাদের করতে হবে। আমি গোটা ভাঙড়ের যারা মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো, এখনো যারা আইএসএফটা করছেন, আমি আমার দলে আসতে বলছি না, আপনি নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করুন, আপনি কোন দলের সঙ্গে আছেন, সেই দলের অস্তিত্বটা কোথায়? আপনি যার সঙ্গে আছেন আপনাকে 5টা 6টা 10টা কেস দিয়েছে, আবার সেই পুলিশকে তোলা বলছে। ভাবুন,
কলকাতা পুলিশ এসে ওদের খুব অসুবিধা হয়েছে, তাই না? হয়েছে তো নাকি? আর বোম মারতে পারছে না, গুলি করতে পারছে না, র‍্যাব ধরে নিয়ে নিমকুড়িয়া যেতে পারছে না, খুব অসুবিধা হয়ে গেছে। তাই তো হুজুর কাল বললেন কলকাতার পুলিশ তোলা তুলছে। আরে তোলা তো আপনি তোলেন, আপনি তো হাত পেতে লোকের কাছে টাকা নেন। অন ক্যামেরা তো আমি বলে যাচ্ছি, হিম্মত থাকে আমার বিরুদ্ধে মানবাধিকারের কেস করুন, হিম্মত থাকে যদি। আপনি তো কোর্টে যেতে প্রস্তুত। আর প্রতিদিন একজন করে লোক ডাকছে, বলছে শওকত মোল্লার বিরুদ্ধে একটা করে কেস কর, কোর্টে রিট পিটিশন কর। আমি বলছি করো, মিথ্যার বেশি দিন চলবে না। তবে বাবা একটা জিনিস মনে রেখো, তুমি যদি মিথ্যা করে আমাকে একটা কেস করো, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আমরাও জানি যে তোমাকে কিভাবে 10টা কেস দিতে হয়, এটা আমরা খুব ভালো মতো জানি, এটা মনে রাখো। আর যারা ওর কথা শুনে আগুন নিয়ে খেলা করছেন, মিথ্যা করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামে, সৈনিকদের নামে কেস দিচ্ছেন, আমি তাদেরকে বলি তৈরি থাকুন আপনারা, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা এমন ধাতু দিয়ে গড়া, এত সহজে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রাখবেন। মারামারি পেটাপেটি নয়, অশান্তি নয়। গতকালকে আমাদের ভোগালিয়নে একজন দুজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিনা এতে মদ খেয়ে এসে মারধর করেছে। আমাদের কর্মীরা বলছে আমরা পাল্টা মারি। আমি বললাম না, অত্যাচার শেষ কথা বলে না। আমাদের জিরান গাছে একজন হসপিটালে গেছে, তাকে মেরেছে। আমরা বলছি ওরা যত মারে মারুক, কেস করে যাও শুধু। আজকে আবার একটা বোম কোথায় মেরেছে জানো? চণ্ডীঘাটে রাতের অন্ধকারে একটা করে বোম মেরে পালাচ্ছে। এই যে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা ভাঙনের মাটিতে ওরা করছে, করুক, আমাদের কোন কর্মীরা না যেন করে। এটা আমি সকলের কাছে অনুরোধ করব। 20টা দিন ধৈর্য ধরে থাকুন, মাথা ঠান্ডা করে থাকুন। 1 তারিখে ভোট, শপথ নিন, মা বাবার পায়ে সালাম করে শপথ নিন যে এই ভাঙড়ের মাটি থেকে এই কুলাঙ্গার দলটাকে এখান থেকে একেবারে সমূলে উৎখাত করব। সেই দায়িত্বটা আপনারা সকলে মেনে নিন। এই দায়িত্বটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে। আমরা জানি ভাঙড়ের আমাদের দায়িত্বশীল নেতৃত্ব, দায়িত্বশীল কর্মীরা আজকে দেখলেন বৃষ্টি বাদলা ঝড় তুফান সারা দিন চলছে দুপুরের পর থেকে। অনেকে বলছিল দাদা মিটিং হবে, আমি বললাম মিটিং হবে, কিন্তু যেভাবে আজকের এই সবজি মার্কেট, কালকে যে যাত্রাপালা দেখলাম সেই মাঠের মাঝখানে একটা স্টেজ করে যে যাত্রাপালা শুরু করেছিলেন, সেই যাত্রাপালার আজকের আপনাদের জমায়েতের মধ্য থেকে তার অবসান হয়ে গেল। ওই যাত্রাপালা আর কেউ দেখবে না, আর কেউ শুনবে না। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, 23 তারিখে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, বাংলার যুব সমাজের আইকন, সারা বাংলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যার দিকে তাকিয়ে আছে, তিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবেদন অনুরোধ করেছিলাম যে দাদা ভাঙড়ে একটা মিটিং করতে হবে। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি 23 তারিখে আসবেন এবং তিনি এই কথাটা বলেছেন, আমি 23 তারিখে যাব। আর ভাঙড় বিধানসভার দায়িত্ব আমার, যেমন ডায়মন্ড হারবারে আমার লোকসভা আছে, তেমনি সেখানে যেমন করে কাজ করি, উন্নয়ন করি, ভাঙড় বিধানসভা আমার নিজের কাঁধে তুলে নেবো। এর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেই কথা সেদিন ঘোষণা করবেন। আমি তাই বলি, আমি হুজুরকেই বলি, হুজুরের চেলা চামচা দুজন বাজারে আছে, একটু শোনা দরকার। কি শোনা দরকার তো নাকি? শোনা দরকার। হুজুর একটা বাজার গরম করে দিল গত 1 মাস আগে, আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, কি বলেছিল নাকি? হুজুর এমন বাজার গরম করে দিল, বললো তৃণমূল কংগ্রেসের খোঁটা নড়ছে, খোঁটা নড়ছে, খোঁটা নড়ছে। কখন বলছে খাট নড়ছে, কখন বলছে চেয়ার নড়ছে, কখন বলছে টেবিল নড়ছে। তা আমরা বললাম যে হিম্মত থাকে তো বাবা তুই এসে একবার দাঁড়া, লেজে গোবরে করে ছাড়বো। হুজুর দেখলাম লেজটা গুটিয়ে নিয়ে হুজুর পালিয়ে চলে গেল, লেজ গুটিয়ে নিল। তারপরে বলল আমি বসিরহাটে দাঁড়াবো। খুব ভালো, আমাদের প্রার্থী শাইনি ঘোষ এসে গেছেন, তাকে ধন্যবাদ জানাই। কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ,
ও কষ্ট করে আসছে সেই যাদবপুর থেকে। কাকু আইএসএফ এর আনন্দ আমরা হচ্ছে এই ভাঙড় সময়। বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমরা কি দেখলাম, তারপরে হুজুর কি বললেন, তারপরে বসো এই জায়গাটা বসতে দাও। তারপরে হুজুর কি বললেন, বসে পড়ো, সব বসে পড়ো ভাই, বসে পড়ো। একটু ঝড় বাদলা বৃষ্টি একটু করতে হবে। হুজুর বললেন আমি বসিরহাটে দাঁড়াবো। আমি আজকে আইএসএফ এর বন্ধু যারা আছেন সবার যারা শুনছে হুজুরের কাছে আজ ফোনটা করে বলবেন, 18টা সিটে ক্যান্ডিডেট দিয়েছে হুজুর, তার মধ্যে দক্ষিণ 24 পরগনায় বোধহয় 3টে না 4টে আছে। আমি প্রথম দক্ষিণ 24 পরগনা বলে নেই, সায়নী ঘোষ আমাদের প্রার্থী উপস্থিত হয়েছেন হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 50টা গ্রাম পঞ্চায়েত আছে আপনাদের শানপুকুরের মতো। কলকাতা পৌরসভার যাদবপুর, টালিগঞ্জ, রাজপুর, সোনারপুর, বারাইপুর মিলে 70খানা ওয়ার্ড আছে। আমি আজকের অন ক্যামেরা এখানে বলে যাচ্ছি, এখানে প্রচুর ক্যামেরা আছে। আমি আপনাদের বলি হুজুর কোন ওয়ার্ডটাতে জিতবেন আগে থেকে ঠিক করে আমাকে বলুন। 70টা ওয়ার্ডের মধ্যে যদি একটা ওয়ার্ড হুজুর তুমি জিততে পারো, আমি আজকের কথা দিয়ে যাচ্ছি 4 তারিখের পরে আর রাজনীতি করবো না, নাক দিয়ে চলে যাবে না, দায়িত্ব নিয়ে বলবো। আর এটা গেল ওয়ার্ডের গল্প, এটা ওয়ার্ডের গল্প বললাম 70টা। এবারে 50টা গ্রাম পঞ্চায়েত। কি আমাদের ভাঙড়ের কর্মীরা তৈরি তো নাকি? আওয়াজটা যা গর্জন যা হচ্ছে, বাপরে বাপ। তাহলে আমি এটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ভাঙড়ের যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে এইটা নিয়ে মোট 50টা গ্রাম পঞ্চায়েত এরম আছে। হুজুর ঠিক করে দিক এই 20 দিনের মধ্যে একটা ফেসবুক লাইভ করে বলে দিক, বা হুজুরের চামচা বাবুরা যারা আছে তারা বলে দিক। এখন তো আমি বলি না, তারপরে এত আওয়াজ হলে বললে কি হবে। আমি বলছি এই যে 50টা গ্রাম পঞ্চায়েত আছে, ভাঙড়ের 11টা ধরে হুজুর কোনটা জিতবে একটু বলে দিক। কি বলেন আপনারা, কোনটা জিতবে হুজুর বলে দিক। আরে লোকসভায় যাওয়া তো দূরের কথা, কালকের একজন বক্তব্য রেখে বলছে হুজুর বলছে আমরা লোকসভায় গিয়ে আপনাদের উপকার করতে চাই। আরে ভাই, এখান থেকে যদি বঙ্গোপসাগরে যদি যেতে হয়, খালি ছোট ছোট খাড়ি নদী আছে তো নাকি, ছেলে আছে, খাল আছে। আমি যদি কলকাতায় যেতে চাই এখন ঘটকপুকুর হয়ে, আমার এই ছোট ব্রিজটা তো পায়, তবে আমি মা ব্রিজ ধরবো তো নাকি। মা ব্রিজ ধরতে গেলে 2-4টা তো ছোট ব্রিজ পার হতে হবে। আরে ভাই, তুই আগে ছোট ব্রিজটা পার হ, তারপর তুই মা ব্রিজের কথা বলবি। এটা তোর মনে রাখা উচিত। 4 পয়সার খুদে আমার বলে 10 টাকা চানাচুর, বাপরে বাপ। 3 টাকার এখন জল পাওয়া যাচ্ছে, 10 টাকা জল পাওয়া যাচ্ছে, আবার 100 টাকায় ওই যে মিনারেল প্যাকেট না, মিনারেল প্যাকেট থেকে হচ্ছে 500 গ্রাম। এই একটা কি জল, ওই যে নাম যার দাম বেশি, ওটা কি না, হিমালয়। হিমালয়ের দাম বোতল কত জানো? হিমালয়ের বোতল হচ্ছে 70 টাকা। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আরে